ব্যাপকভাবে বিপর্যস্ত, বাংলাদেশের বাইরে নয়। আশা করি তোমরা সবাই এই অবস্থার ঘরের মধ্যে আছো। তো আল্লাহর কাছে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের এই ঘরে থাকার সময়টাকে অর্থবহ করে তোলার জন্য সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল চালু হয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রম। আশা করি তোমরা উপকৃত হবে। এরই ধারাবাহিকতায় আজ আমি হাফিজুর রহমান শেখ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে 3টি অধ্যায়ের 6ষ্ঠ পরিচ্ছদ থেকে সমাস নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, যাতে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে আলোচনা করব সমাস অর্থ কি, সমাস কাকে বলে, সমাসের পরিণত। সমাস অর্থ কি? সমাস অর্থ সংক্ষেপণ একাধিক পদে এক পরিণত, অর্থাৎ অনেকগুলো পদকে এক পদে পরিণত করা হয় সমাস। এবং এই পদগুলোর মধ্যে একটা সম্বন্ধ বা সম্পর্ক থাকতে হবে, সম্পর্ক থাকে, অর্থাৎ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদে এক পদে পরিণত করা হয় সমাস। আমাদের এই যে সংজ্ঞা, সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হবে সমাস, এই সংজ্ঞার ভিতরে উন্নতির প্রয়োজনীয়তা নিহিত আছে। যেমন দেখো, স্মৃতি রক্ষার্থী সৌধ, এই যে অনেকগুলো পদ, স্মৃতি রক্ষার্থী সৌধ, তিনটা পদ, এই তিনটা পদ মিলে এই তিনটা পদ মিলে একটা পদ তৈরি হলো, সেটা হলো স্মৃতিসৌধ। ফলে সমস্যার প্রয়োজনটা কি? সমস্যার প্রয়োজনটা হলো এটা পদকে সংক্ষিপ্ত করে, অর্থাৎ পদের মধ্যে শব্দের ব্যবহার সংক্ষিপ্ত করে, এগুলো একটা। আর 2 নম্বরটা নতুন শব্দ তৈরি করে। স্মৃতি রক্ষার্থী সৌধ, এই যে অনেকগুলো শব্দ ছিল, এই শব্দগুলো থেকে একটা নতুন শব্দ তৈরি হলো, সেটা হলো স্মৃতিসৌধ। সমাস দুইটা, আমরা মূলত দুইটা প্রয়োজনীয়তা এখানে উল্লেখ করতে পারি। একটা হলো শব্দের মধ্যে, বাক্যের মধ্যে শব্দকে সংক্ষেপ করে, আর দ্বিতীয়টা হলো যে নতুন শব্দ তৈরি করে। এখন সমাজ বোঝার জন্য সমাজের সাথে সম্পর্কিত পদগুলো, সেই পদগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার, সেই পদগুলো আমাদের একটু বোঝা দরকার। তাহলে সমাজ বুঝতে আমাদের জন্য বেশ সহজ হয়। প্রথমে আমরা দেখাবো একটা বাক্য হচ্ছে স্মৃতি রক্ষার্থী সৌধ, স্মৃতিসৌধ। সমাস নিষ্পন্ন পদ, অর্থাৎ অনেকগুলো পদ মিলে, সমাস নিষ্পন্ন পদ মানে অনেকগুলো পদ মিলে যে একটা পদ তৈরি হলো স্মৃতি রক্ষার্থী সৌধ, এই পদগুলো নিয়ে যে একটা পদ তৈরি হলো স্মৃতিসৌধ, এই পদটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদকে ভাঙলে, এই যে স্মৃতিসৌধ, এই পদটাকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায় স্মৃতি রক্ষার্থী সৌধ, সমাসবদ্ধ পদকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায়, এই পদগুলোর প্রত্যেকটিকেই বলা হয় সমসমান পদ। স্মৃতি রক্ষার্থী সৌধ, এই তিনটা পদকে বলা হচ্ছে সমসমান পদ। আবার সমাসবদ্ধ পদকে ভাঙলে, সমাসবদ্ধ পদকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায়, সেই পদগুলোকে একসাথে বলা হয় ব্যয় বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে তোমরা বুঝতে পারলে সমস্ত পদ কি? সমস্ত পদ হলো সমাস নিষ্পন্ন পদ, অর্থাৎ অনেকগুলো পদ মিলে যে একটা পদ তৈরি হয়, সেই একটা পদকে বলা হয় সমস্ত পদ সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায়, সেই পদগুলোর প্রত্যেকটিকে আলাদাভাবে বলা হয় সমসমান পদ। আর সমাসবদ্ধ পদকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায়, এই পদগুলোকে একত্রে বলা হয় ব্যয় বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এতটুকু বোঝা গেল? এতটুকু ওদের ক্লিয়ার শেষ? সমাস যেহেতু বিভিন্ন পদের প্রাধান্যের সমস্যার আলোচনা, আমি আরেকটা জিনিস বলি, পূর্বপদ আর পরপদ। সমাসবদ্ধ শব্দের প্রথম পদকে বলা হয় পূর্বপদ, আর শেষ পদকে বলা হয় পরপদ। সমাসবদ্ধ পদ কি? স্মৃতিসৌধ। এখানে স্মৃতিটা হলো পূর্বপদ আর সৌধটা হলো পরপদ। যেহেতু সমাস আমাদের পদ নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয়, সেহেতু এই পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সমাস মূলত 6 প্রকার।
টপিক একটু আলোচনা করি। সমাস প্রধানত 6 প্রকার। 1 দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, তারপরে তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, এরপরে অব্যয় সমাস। তো সমাসে যেহেতু বিভিন্ন পদের প্রাধান্য থাকে বা পদ দিয়ে সমাসের মূল আলোচনা, সেহেতু এই পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে আবার 4 ভাগ করা যায়। পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। পদের প্রাধান্যের এই যে 6 প্রকার যে সমাস, এই 6 প্রকার সমাসকে আমরা 4টা ভাগে ভাগ করব পদের প্রাধান্যের ভিত্তিতে। পদের প্রাধান্য আমি পদের বোঝাই। পদের প্রাধান্য বলতে কি বোঝায়? আমি আগে একটা বাক্য লিখছিলাম, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ। এটাকে বলা হচ্ছে পূর্বপদ, এটাকে বলা হচ্ছে পরপদ, তাই তো? পূর্বপদের পদ। আমরা স্মৃতিসৌধের কোন পদের প্রাধান্য দিচ্ছি? আমরা কি পূর্বপদের প্রাধান্য দিচ্ছি নাকি পরপদের প্রাধান্য দিচ্ছি? তাহলে কোন পদকে আমরা বোঝাচ্ছি? স্মৃতিসৌধ বলতে কি বোঝায়? স্মৃতিকে বোঝাচ্ছে নাকি সৌধকে বোঝাচ্ছে? স্মৃতিসৌধ বলতে মূলত সৌধকে বোঝায়। স্মৃতি রক্ষার জন্য নির্মিত বিধায় এটাকে বলা হচ্ছে স্মৃতিসৌধ। আবার যদি এটা সমাধির জন্য তৈরি হতো তাহলে নাম হতো সমাধিসৌধ। মূলত সেটা একটা সৌধ বা স্তম্ভ। এইগুলো পদের প্রাধান্য। আমরা কোন পদকে প্রাধান্য দিচ্ছি? পূর্বপদকে, পরপদকে নাকি অন্য কোনো পদকে? এই পদের প্রাধান্য ভিত্তিতে আমরা সমাসকে 4 ভাগে ভাগ করতে পারি। সেই 4টা ভাগের ভিতরে আমাদের 6টা সমাস পড়ে যাবে। প্রথমত উভয় পদ প্রধান সমাস। উভয় পদ প্রধান সমাস, উভয় পদ প্রধান সমাস। যে সমাসে উভয় পদের অর্থে প্রাধান্য থাকে সেখানে উভয় পদ প্রধান সমাস। যেমন দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান সমাস হলো দ্বন্দ্ব সমাস। আমরা কিন্তু যাবো মা বা, এখানে মা এবং বাবা উভয়কেই সমান প্রাধান্য দেওয়া হচ্ছে, যে কোনো এটাকে বলা হচ্ছে উভয় পদ প্রধান সমাস। এরপরে আছে ভিন্ন পদ প্রধান সমাস, যেখানে পূর্বপদ বা পরপদ কোনোটাকে প্রাধান্য দেওয়া হয় না। যেখানে পূর্বপদ বা পরপদ কোনোটাকেই প্রাধান্য দেওয়া হয় না, ভিন্ন পদকে প্রাধান্য দেওয়া হয়, সেটা বলা হয় ভিন্ন পদ প্রধান সমাস। ভিন্ন পদ প্রধান সমাস একটা, সেটা হলো বহুব্রীহি। বহুব্রীহি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিয়ে রাখবো। 80-তে 20 jar, 80-তে 20 jar, 80-20। 80-তে 20 jar, 80-20। 80 হলো দাঁত। এখন আমরা 80-20, এখানে 80 তো বোঝাচ্ছে না, দাঁত তো বোঝাচ্ছে না। অর্থাৎ দাঁত বোঝাচ্ছে না, 20 বোঝাচ্ছে না, বোঝাচ্ছে ওই প্রাণীকে যার 80-তে বা দাঁতে 20 আছে। এখানে এই পূর্বপদ বা পরপদ কোনটার অর্থ কি প্রাধান্য দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ভিন্ন পদ। ভিন্ন পদ প্রধান সমাস। এরপরে আমরা আসি 3 নম্বরে পূর্বপদ প্রধান সমাস। পূর্বপদ প্রধান সমাস, যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে সেটা হলো পূর্বপদ প্রধান সমাস। পূর্বপদ প্রধান সমাস আছে আমাদের একটা, সেটা হলো অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস, এটা হলো পূর্বপদ প্রধান। আমি একটা উদাহরণ দিয়ে দিই, উদাহরণ দিয়ে বুঝতে আপনার সুবিধা হবে। উপনদী। উপনদী, উপনদী অর্থ এখানে উপটা উপনদী উপপদ, এখানে উপটা ক্ষুদ্র অর্থ বলতে হয়েছে। নদী, কোন নদী? ক্ষুদ্র নদী। এখানে এই উপটার অর্থে প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, আমাদের সমাস ছিল 6 প্রকারে। 6 প্রকারে আমরা লিখলাম 3 প্রকার: বহুব্রীহি, দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ভাব। আর বাকি থাকলো আমাদের 3 প্রকারের সমাস। এই 3 প্রকারের সমাস হলো পরপদ প্রধান। পরপদ প্রধান সমাস হলো 3টা। পরপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস হলো আমাদের
কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু, এই তিনটা সমাস আমাদের পরপর প্রধান সমাস। আমি যে আগে উদাহরণ দেখাইছিলাম যে স্মৃতিসৌধ এটা হলো কর্মধারয় সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাস একটা উদাহরণ দিয়ে দেখাই। কর্মধারয় সমাস একটা স্মৃতিসৌধ, আমি তিনটা উদাহরণ দিয়ে দিই। স্মৃতিসৌধ, এখানে আমরা সৌধের প্রাধান্য দিচ্ছি, এটা পরপর প্রধান সমাস। তারপর দেখো ভাত রাধা, ভাতকে রাধা, ভাত রাধা, এখানে রাধাটাকে রান্না করাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ভাত রাধা। এরপর দেখো ত্রিকাল, এটা হলো দ্বিগু সমাস। ধরুন এখানে কাল প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ সময়টাকে ত্রিকাল। তাহলে পদের আমরা বুঝাবে পদের প্রাধান্যের ভিত্তিতে, অর্থাৎ কোন পদকে আমরা প্রাধান্য দিচ্ছি, কোন পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস গঠিত হচ্ছে, এরপর ভিত্তি করে সমাসকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। ধরুন উভয় পদ প্রধান সমাস, ভিন্ন পদ প্রধান সমাস, পূর্বপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস। উভয় পদ প্রধান সমাস একটা, সেটা হলো দ্বন্দ্ব সমাস এবং মা বাপ। ভিন্ন পদ প্রধান সমাস হলো একটা, বহুব্রীহি। এরপরে পূর্বপদ প্রধান সমাস একটা, সেটা হলো অব্যয়ভাব। আর বাকি তিনটা কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু, এই তিনটা হলো পরপদ প্রধান সমাস। মোটামুটি এতটুকু তোমাদের ধারণা ক্লিয়ার সমাস সম্পর্কে। এরপরে আমরা সমাসের যে প্রকারভেদ, সেই প্রকারভেদে আমরা যাব। সমাসের প্রকারভেদে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস হল যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থে সমান প্রাধান্য পায়। আমি আগে বলছিলাম যে মা বাবা, দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটা সমসমান পদের অর্থ সমান প্রাধান্য পায়। আমরা সঙ্গে এসে বলতে পারি যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে সেই সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের আরেকটা বৈশিষ্ট্য হল দ্বন্দ্ব সমাসের ব্যয়ভাবে সবসময় এবং ও আর এই অব্যয়গুলি থাকে। দ্বন্দ্ব সমাসে ব্যয়ভাবে সবসময় এবং ও আর এই অব্যয়গুলি থাকে। দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা একটু প্রকারভেদগুলো আলোচনা করছি। দ্বন্দ্ব সমাস কিভাবে গঠিত হয়? দ্বন্দ্ব সমাস বিভিন্নভাবে গঠিত হতে পারে। মিলনার্থক শব্দযোগে, মিলনার্থক শব্দযোগে আমরা পরে উদাহরণ দেখাবো। বিরোধার্থক শব্দযোগে এরপরে বিপরীতার্থক শব্দযোগে সমার্থক শব্দযোগে গঠিত হতে পারে দ্বন্দ্ব সমাস। এরপরে প্রায় সমর্থক বা সহচর শব্দযোগে, সমর্থকের কাছাকাছি, প্রায় সমর্থক বা সহচর শব্দযোগে, এরপরে আছে আমাদের দুটি সর্বনাম যোগে। দুটি সর্বনামের আগে আমরা লিখে নিই। অঙ্গবাচক শব্দযোগে, তারপরে আছে সংখ্যাবাচক শব্দযোগে, দুটি সর্বনাম যোগে,
এরপরে আছে দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া যোগে এরপর আছে দুটি বিশেষণ যোগে, 11 নম্বরে আছে দুটি বিশেষণ যোগে, এই পর্বে দ্বন্দ্ব সমাস যুক্ত হবে। এরপরে এর বাইরে আরো দুটা দ্বন্দ্ব সমাস আছে, একটা হলো অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, আরেকটা হলো বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে এই কয়টা উপায় অর্থাৎ মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক, ব্যয় সমার্থক, সংখ্যাবাচক, অঙ্গবাচক, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, বিশেষণ, এই কয়টা ভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে। আচ্ছা, লাভের উদাহরণ দিয়ে আমি তোমাদের কাছে সহজ হবে। দুটি মিলনার্থক শব্দ যদি মা বাপ, মাসি পিসি, মা বাপ, একটা করে উদাহরণ দিয়ে দেয় মা বাপ, মাসি। আচ্ছা, বিরোধার্থক শব্দ দুটো শব্দের মধ্যে যদি বিরোধ সম্পর্ক থাকে, এবং অহিন সাপ পেজি এদের একটা বিরোধ সম্পর্ক আছে, তাহলে দাম এদের একটা বিরোধ সম্পর্ক আছে, বিরোধ সম্পর্ক, বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, দা কুমড়া। এরপরে বিপরীতার্থক শব্দ যোগে, বিপরীতার্থক শব্দ যোগে আয় ব্যয়, আয় ব্যয় বিপরীতার্থক শব্দে গঠিত। সমার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব হাট বাজার, টাকা পয়সা ইত্যাদি, হাট বাজার, টাকা পয়সা ইত্যাদি। এরা সমর্থক বা সহর্থক শব্দ যোগে কাপড় চোপড়, এটা সমর্থক না পুরোপুরি, কাপড় চোপড়, এগুলো প্রায় সমর্থক বা সহর্থক শব্দ যোগে। অঙ্গবাচক নাক কান, নাক কান, চোখ মুখ ইত্যাদি। এরপর সংখ্যাবাচক 9 6, 9 6, 7 17 ইত্যাদি। এরপর দুটি সর্বনাম, সর্বনাম পদ নিশ্চয় জানো, সর্বনাম পদ হলো নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত সেটা হলো সর্বনাম পদ। যে, সে বা যিনি, তিনি, যিনি, তিনি, এটা হলো সর্বনাম পদ যোগে। দুটি ক্রিয়া যোগে দেখাশোনা, যাওয়া আসা, ক্রিয়াপদ যে পদার্থ কাজ করা, যে ক্রিয়াপদ যাওয়া আসা, এটা দুটা ক্রিয়াপদ যোগে। দুটি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়া বিশেষণ ক্রিয়ার সংগঠনে ভাব, কাজ বা রূপ নির্দেশ করে, ক্রিয়ার সংগঠনে ভাব, কাজ বা রূপ নির্দেশ করে, সেটা হলো ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে সুস্থে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে, অর্থাৎ ক্রিয়াটা কিভাবে শুরু হচ্ছে? ধীরে সুস্থে। এরপর দুটি বিশেষণ ভালো মন্দ, ভালো মন্দ, দুটি বিশেষণ। তাহলে বুঝতে পারলে দ্বন্দ্ব সমাস কয়ভাবে সাধিত হয়। দ্বন্দ্ব সমাস 11টা দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে, যে মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক, ক্রিয়া সমার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক, তারপরে সর্বনাম যোগে গঠিত, ক্রিয়া যোগে গঠিত, ক্রিয়া বিশেষণ যোগে গঠিত, দুটি বিশেষ যোগে গঠিত দ্বন্দ্ব। এর বাইরে আছে আমাদের অলুক দ্বন্দ্ব, যে সমাসে, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না। এরপরে আমরা অলুক বহুব্রীহি, তারপরে অলুক তৎপুরুষ, এগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন দেখবো অলুক সমাসের বৈশিষ্ট্য হলো যে অলুক সমাসে বিভক্তির চিহ্ন লোপ পায় না, উপপদ যা থাকে সমাজপদ শব্দে যেন একই রকম থাকে। এবং দুধে ভাতে, দুধে ভাতে, দুধে ভাতে এর একরকম হবে দুধে ভাত। বহুপদী দ্বন্দ্ব, বহুপদী বোঝা যায় যে 3 বা 3-এর অধিক পদ মিলে, 3 বা 3-এর অধিক পদ মিলে যদি দ্বন্দ্ব সমাস গঠিত হয়, 3 বা 3-এর অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। 3 বা 3-এর অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় সেটা হলো বহুপদী দ্বন্দ্ব। সাহেব, বিবি, গোলাম হলো বহুপদী দ্বন্দ্ব। এগুলো আমাদের দ্বন্দ্ব সমাসের মোটামুটি আলোচনা। দ্বন্দ্ব সমাস আমি আবার মুখে বলে দিই, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে উভয় পদে অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, সেই সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের ব্যয় করতে
এবং ও আর এই অব্যয় পদগুলি থেকে দ্বন্দ্ব সমাস বিভিন্নভাবে সাধিত হতে পারে। মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, প্রায় সমর্থক সহচর শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সর্বনাম যোগে, ক্রিয়া যোগে, ক্রিয়া বিশেষণ যোগে, বিশেষণ যোগে। এর বাইরে আছে অলৌকিক দ্বন্দ্ব আর যৌগিক দ্বন্দ্ব। মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করি। এরপরে দ্বিতীয়তে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস সম্পর্কে আমরা আলোচনা করব। কর্মধারয় সমাস কর্মধারয় সমাস কর্মধারয় সমাস কাকে বলে? কর্মধারয় সমাস হলো, আমরা আগে একটু আলোচনা করছিলাম যে পদের প্রাধান্যের ভিত্তিতে যে সমাসগুলো হয়। কর্মধারয় সমাস কোন পদ প্রধান সমাস মনে আছে? কর্মধারয় সমাস পরপদ প্রধান সমাস, অর্থাৎ এই সমাসের সবসময় পরপদের প্রাধান্য থেকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা একটু মাথায় রাখা সবসময় কর্মধারয় সমাস করতে। এখানে পরপদের অর্থে প্রাধান্য থাকে। কর্মধারয় সমাস করতে পারে দুটি বিশেষণ ভাবাপন্ন, বিশেষণ অথবা বিশেষণ ভাবাপন্ন, দুটি বিশেষণ ভাবাপন্ন অথবা বিশেষ ভাবাপন্ন, বিশেষ অথবা বিশেষণ পদের মধ্যে যে সমাস হয় সে সমাস বলা হয় কর্মধারয় সমাস। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, অর্থাৎ এখানে দুইটা পদে বিশেষ হতে পারে, দুইটা পদে বিশেষ হতে পারে, আবার একটা পদ বিশেষ, একটা পদ বিশেষ হতে পারে। কর্মধারয় সমাসের মূল পথে এখানে কোন কোন পদ থাকবে? এখানে বিশেষ্য এবং বিশেষণ পদ থাকবে, বা বিশেষণ ভাবাপন্ন পদ থাকতে পারে। তাহলে কর্মধারয় সমাস গঠিত হয় কিভাবে? কতগুলো নিয়ম আছে কর্মধারয় সমাসে, আমি যেটা আলোচনা করলাম। প্রথমে দেখি দুটি বিশেষণ যোগে, দুইটি বিশেষণ যোগে কর্মধারয় সমাস গঠিত হতে পারে। যেমন চালাক চতুর, চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর। এরপরে দুটি বিশেষণ যোগে গঠিত হতে পারে, দুটি বিশেষ্য যোগ কর্মধারয় সমাস গঠিত হতে পারে। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। কাজের পরম্পরা বোঝাতে, অর্থাৎ একটা কাজের পরে আরেকটা কাজ হওয়া, এরকম যদি বোঝায়, একটা কাজের পরে আরেকটা কাজ সংগঠিত হচ্ছে, এরকম বোঝা হলো কর্মধারয় সমাস হতে পারে। যেমন কার্যে পরম্পরা বোঝাতে কর্মধারয় সমাস হয়। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, কাজে পরম্পরা বোঝাতে কর্মধারয় সমাস হয়। কর্মধারয় সমাসে পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকলে সমাসবদ্ধ শব্দ দিয়ে সেটা পুনর্বাচক হয়ে যায়। মনে রেখো, পূর্বপদে যদি স্ত্রীবাচক শব্দ থাকে, সমাসবদ্ধ শব্দ বা কর্মধারয় সমাসে সেটা কি হয়ে যায়? পুনর্বাচক শব্দ হয়ে যায়। পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকলে সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ পদে পুনর্বাচক হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে দেখে, একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। দেখো, ধরুন সুন্দরী যে লতা, এখানে সুন্দরীটা স্ত্রীবাচক শব্দ, এই সুন্দরীটা আমাদের সমাজগত শব্দে কি হয়ে যাচ্ছে? সুন্দর লতা, পুনর্বাচক শব্দ হয়ে যাচ্ছে সুন্দর লতা। কর্মধারয় সমাসে পূর্বপদে যদি কু থাকে, তাহলে
এবং পরপদে যদি প্রথম স্বরধ্বনি থাকে, পূর্বপদে কু থাকবে, পরপদে প্রথম স্বরধ্বনি থাকে, তাহলে কু এর স্থানে সেটা হয়ে যাবে পদ হয়ে যায়, পদ হয়ে যায়। খেয়াল করে দেখো, আমার নিয়মটা হলো পূর্বপদে কু থাকবে, পূর্বপদে কু থাকবে, পরপদে প্রথম স্বরধ্বনি থাকবে। কু যে আচার, পদা আচার, পূর্বপদে আছে কু, পরপদে আছে থাকবে স্বরধ্বনি, স্বরধ্বনি যেখানে কি হয়ে গেল, কোন জায়গায় পদ হয়ে গেল, পদ যোগ আচার, পদ আচার। যে পূর্বপদে কু থাকলে, পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে সেখানে স্বরধ্বনি শব্দ যে কু এর পরিবর্তে পদ হবে। আচ্ছা, পরপদে যদি রাজা থাকে, পরপদে যদি রাজা থাকে তাহলে কর্মধারয় সমাসে রাজ হয়ে যায়। পরপদে রাজা থাকলে কর্মধারয় সমাসে রাজ হয়ে যায়। যেমন মহান যে রাজা, মহারাজ, মহারাজ। পূর্বপদে মহান থাকলে পরপদে যে সর্বদা জিনিসটা কি হয়ে যায়, মহা হয়ে যায়। আবার পূর্বপদে যদি মহান বা মহৎ থাকে, পূর্বপদে যদি মহান বা মহৎ থাকে তাহলে পরপদে যে সেটা মহা হয়। পূর্বপদে মহান বা মহৎ থাকে, যেমন দেখো মহান যে নবী, এখানে মহান আছে, সর্বদা শব্দ কি হয়ে গেল, মহা নবী। এই হলো মোটামুটি আমাদের কর্মধারয় সমাসের নিয়মগুলা, কর্মধারয় সমাস গঠিত হওয়ার নিয়ম। এবার আমরা কর্মধারয় সমাসের প্রকার ভিত্তিক একটু আলোচনা করবো। কর্মধারয় সমাসের প্রকার ভিত্তিক এটা খুব খেয়াল করে একটু দেখবা, বোঝার চেষ্টা করবা, খুব খেয়াল করে, সহজ, বুঝতে পারলে খুবই সহজ, কঠিন কোনো কিছু নাই ভিতরে, বোঝার চেষ্টা করবো। আমরা আগে পদ সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে যে সমাসের কোনটাকে কোন পদ বলা হয়। আচ্ছা, কর্মধারয় সমাস চার প্রকারের। কর্মধারয় সমাস চার প্রকার। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, এরপর আছে উপমিত কর্মধারয় সমাস, এরপরে আছে আমাদের রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এই চার প্রকারের কর্মধারয় সমাস: মধ্য পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, এরপর রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, তো আমরা মধ্য পদলোপী কর্মধারয় সমাস, যে কর্মধারয় সমাসে ব্যঞ্জকের মাঝখানের পদ লোপ পায়, লোপ পাওয়া মানে নাই হয়ে যাওয়া, যে কর্মধারয় সমাসে ব্যঞ্জকের মাঝখানের পদ লোপ পায় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। সিংহ চিহ্নিত আসন। ওদের আরেকটা জিনিস মনে আছে, কর্মধারয় সমাস কোন পদ প্রধান? কর্মধারয় সমাস হলো পরপদ প্রধান। কর্মধারয় সমাসে সবসময় পরপদের অর্থে প্রাধান্য। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝখানের পদ চিহ্নিতটা লোপ পেল, অর্থাৎ লিফ হয়ে গেল বা নাই হয়ে গেল, এটা হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর আমরা আরো মধ্য পদলোপী সমাস আছে, সেগুলো যখন আলোচনা করবো তখন পুরোটা বোঝা যাবে। আচ্ছা, এরপরে উপমান কর্মধারয় সমাস। এরপর উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস আলোচনা করতে গেলে আমাদের আগে জানতে হবে উপমান কি, উপমান কি, উপমেয় কি, এগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমরা একটু দেখাই, তারপর এটা একটু এই জিনিসগুলো একটু মনে রাখবা। উপমান কি? কোন যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় উপমান। উপমেয়, উপমেয় যার তুলনা করা হয়, যার তুলনা করা হয় উপমেয়, যার সঙ্গে তুলনা করা সেটা উপমান, যার তুলনা করা সেটা উপমেয়। আমরা তুলনা করি
দুটা মানুষ, দুটা বস্তু, দুটা জিনিসের তো আমরা কি তুলনা করি? মূলত তাদের দোষ গুণ ইত্যাদি নিয়ে আমরা তুলনা করি। যে জিনিসটা উভয়ের ভিতর থাকে, সাধারণ গুণ, সাধারণ ধর্ম, উভয়ের মধ্যে যে গুণ বিদ্যমান এই তিনটা জিনিস খেয়াল করে মাথায় রাখবা। একটা উপমান, উপমেয়, সাধারণ গুণ আর সাধারণ ধর্ম। উপমান করে যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান করে, যার তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর উভয়ের মধ্যে যে গুণ বা দোষ বিদ্যমান থাকে সেটা হলো সাধারণ গুণ বা সাধারণ ধর্ম। এখন আমি একটা উদাহরণ লিখলে তোমাদের জন্য ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে যাবে। খেয়াল করে একটু দেখো, ভ্রমণের ন্যায় কৃষ্ণ কেশ, বলা হয় ভ্রমণ কেশ। একটা ব্যাপার দেখি, ভ্রমণের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমণের ন্যায় কৃষ্ণ কেশ কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ভ্রমণের সঙ্গে। তাহলে এখানে ভ্রমণটা কি? উপমা। যার সঙ্গে তুলনা করা হবে, যে আমরা আগে লিখলাম, যার সঙ্গে তুলনা করা তাকে বলা হয় উপমা। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কেশ। কেশটা হলো উপমেয়। উপমেয়। যার সঙ্গে তুলনা করা হয় সেটা হলো উপমান, যার তুলনা করা হয় সেটা হলো উপমেয়। এই ভ্রমণ আর কেশ এই উভয়ের মধ্যে একটা সাধারণ গুণ বা একটা সাধারণ ধর্ম আছে। সেটা হলো কি? সেটা উভয় দেখতে এক রকম। দুটা দেখতে কেমন? এটা দেখতে কৃষ্ণ, উভয়ের রংটা কি কৃষ্ণ বা কালো, এটাকে বলা হয় সাধারণ গুণ বা সাধারণ ধর্ম। সাধারণ গুণ বা সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম। কারণ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে হলো উপমান, যার তুলনা করা হয় সে হলো উপমেয়, আর উভয়ের মধ্যে যে গুণ বা দোষ যেটাই হোক না, যে গুণটা বিদ্যমান থাকে সেটা হলো সাধারণ গুণ বা সাধারণ ধর্ম। উপমান, উপমেয় আর সাধারণ। এখন আমরা আসি, এটা একটু মাথায় রাখো, খুব খেয়াল করে মনে রাখো। যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হলো উপমান, যার তুলনা করা হয় সেটা হলো উপমেয়, আর যে গুণের জন্য তুলনা করা হয় সেই গুণটাকে বলা হয় সাধারণ গুণ বা সাধারণ ধর্ম। আচ্ছা, এবার আমরা উপমান বাচক পদে আসি। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় সমাস হলো উপমান বাচক পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের এই সমাস। উপরে লিখে চর্চা করি। উপমান বাচক পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় সেটা হলো উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয়, উপমান বাচক পদের সাথে সাধারণ ধর্মবাচক পদে যে সমাস হয়, অর্থাৎ এখানে থাকবে হলো উপমান বাচক পদ যোগ সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম, যার সঙ্গে তুলনা করা হয় সে থাকবে, এবং যে গুণের জন্য তুলনা করা হয় সেই গুণটা থাকবে। যার তুলনা করা হয় সে থাকবে না, যার সঙ্গে তুলনা করা হয় সে থাকবে, এবং যে গুণের জন্য তুলনা করা হয় সেই গুণটা থাকবে। যেমন দেখো, আমি অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, অরুণ রাঙা। এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? অরুণের সঙ্গে। গুণটা কি? গুণটা হলো রাঙা। দেখো, কার তুলনা করা হচ্ছে সেটা নেই, যার সাথে তুলনা করা হচ্ছে সেটা আছে। অরুণটা হলো উপমান, আর এটা হলো সাধারণ গুণ বা সাধারণ ধর্ম। এখানে কি কি থাকতেছে? উপমানবাচক পদ থাকতেছে আর সাধারণ ধর্ম থাকতেছে। অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সে থাকবে, এবং যে গুণের জন্য তুলনা করা হয় সেই গুণ থাকবে, যার তুলনা করা হয় সে থাকবে না। উপমান কর্মধারয় সমাস। এরপর আসে এবার উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের মধ্যে উপমানবাচক পদ থাকবে আর উপমেয়বাচক পদ থাকবে, এবং উপমেয়বাচক পদটা প্রথম আসবে। উপমেয়, উপমেয়, উপমেয় যোগ উপমা। এখানে সাধারণ গুণটা উপস্থিত থাকবে না, এখানে থাকবে যার সঙ্গে তুলনা করা হয় সে থাকবে, আর যার তুলনা করা হয় সে থাকবে। অনেক তোমাদের উদাহরণটা স্পষ্ট হবে। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাসে থাকবে হলো
যার সঙ্গে তুলনা করা হয় সে থাকবে, যার তুলনা করা হয় সে থাকবে। উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয়, এখানে থাকতেছে তো কি থাকবে আমাদের উপমেয় যোগ উপমান। পুরুষ উদাহরণ দিই কেমন, পুরুষ সিংহের, পুরুষ সিংহের ন্যায়, সিংহ, পুরুষ সিংহের ন্যায় সিংহ। তার সাথে তুলনা করা হচ্ছে সিংহের সাথে, সিংহটাকে উপমান, সিংহটা হলো উপমান। কার তুলনা করা হচ্ছে পুরুষের সঙ্গে, এটা হলো উপমেয়, উপমেয় হলো উপমান। উপমানবাচক পদের সাথে উপমেয়বাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমস্যা তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এবং এখানে সাধারণ গুণটা অনুপস্থিত থাকে, অর্থাৎ এখানে আমরা বলা হচ্ছে না যে পুরুষ সিংহের ন্যায় বলবান বা হিংস্র, এগুলো বলছে, অর্থাৎ এই গুণটা নেই। শুধুমাত্র বলা হচ্ছে কি পুরুষ সিংহের ন্যায় সিংহ, পুরুষটা হলো উপমেয় আর সিংহটা হলো উপমান। অর্থাৎ কার সঙ্গে তুলনা করা হচ্ছে সিংহের সাথে, যার সঙ্গে তুলনা করে সেটা হলো উপমান, আর যার তুলনা করে কার তুলনা করতে উঠছে আমরা পুরুষের, সেটা হলো উপমেয়। আচ্ছা, এবং আর কেউ খেয়াল করবা ব্যাসবাক্যে যদিও উপমেয় পদটা আগে থাকে উপমিত কর্মধারয় সমাসে, উপমিত কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে যদিও আগে উপমিত উপমেয় পদটা থাকে, সমাজবোধের সঙ্গে যে উপমিতটা পরে চলে যায় উপমানটা প্রথমে আসে। অনেক সময় তোমাদের এই কি করতে কিন্তু ব্যাসবাক্য ভাঙতে সমস্যা হয়, সেক্ষেত্রে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো যে উপমিত কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে উপমেয় পদটা আগে বসে, উপমেয় পদটা পরে বসে, কিন্তু সমাজবোধের শব্দে যে উপমানটা আগে বসে আর উপমেয়টা পরে বসে। তাহলে এটা উপমান তো তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো। আমি আমার বলতে উপমান কর্মধারয় সমাস উপমানবাচক পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় সেটা হলো উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ এখানে উপমানবাচক পদ থেকে যার সঙ্গে তুলনা করা হয় সে থাকে, এবং যে গুণের জন্য তুলনা করা হয় সেই গুণটা থাকে। উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এখানে উপমেয় পদ থাকবে আর উপমান থাকবে, যার সঙ্গে তুলনা করা হয় সে থাকবে, আর যা তুলনা করা হয় সে থাকবে, কোনো গুণ উপমিত কর্মধারয় সমাসে থাকবে না। আচ্ছা, এরপরে আমরা আসি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস উপমান আর উপমেয় পদের মধ্যে হয়। এখানে উপমান আর উপমেয় পদ থাকে, সাধারণ উল্লেখ থাকে না। রূপক কর্মধারয় সমাস হলো উপমান এবং উপমেয়ের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয়, উপমান এবং উপমেয়ের মধ্যে যদি অভিন্নতা, অর্থাৎ দুটোর ভিতরে কোনো ভিন্নতা নেই বা ভেদ নেই, ভেদাভেদ নেই, এরকম যদি চিন্তা করা হয় বা কল্পনা করা হয় সেটা হলো রূপক কর্মধারয় সমাস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে রূপক কর্মধারয় সমাসের ব্যয় বাক্যে সবসময় রূপ শব্দ থাকে। রূপক কর্মধারয় সমাসের ব্যয় বাক্যে রূপ শব্দটা থাকে। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় এখানে কি থাকে, যেমন দেখো মন, রূপ মাঝি, মন মাঝি, মন মাঝি, মন মাঝি, মন মাঝি। এখানে কার তুলনা করা হয়েছে, মনের তুলনা করা হয়েছে কার সঙ্গে, মাঝির সঙ্গে। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় উপমান। এটা হলো উপমান, এটা হলো উপমেয়। উপমান অর্থাৎ উপমান আর উপমেয়ের ভিতরে যদি অভিন্নতা কল্পনা করা হয়, অর্থাৎ দুটোর ভিতরে কোনো ভেদ বা পার্থক্য এরকম যদি কল্পনা করা হয় বা চিন্তা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে এখানেও উপমানটা প্রথমে থাকে, উপমানটা পরে থাকে। আর রূপক কর্মধারয় সমাসে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এর ব্যয়বাক্যের মধ্যে সবসময় রূপ শব্দটা বিদ্যমান থাকে। এইগুলো আমাদের কর্মধারয় সমাসের মোটামুটি আলোচনা। আমরা আবার শুরু থেকে একটু আলোচনা বিষয়টা করে দিই। কর্মধারয় সমাস বিশেষ্য, বিশেষণ বা বিশেষণ ভাব কোনো পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাব কোনো পদের যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের পদগুলো এখানে দুটা পদে বিশেষ্য হতে পারে, দুইটাই বিশেষণ হতে পারে, আবার একটা বিশেষ্য একটা বিশেষণ হতে পারে। যেমন চালাক চতুর, যে চালাক সেই চতুর চালাক চতুর, এখানে চালাক চতুর দুটাই বিশেষণ পদ। জজ সাহেব, যে
যিনি জজ তিনি জজের দুটাই বিশেষ্য পদ। আবার কার্যকরণ কর্মচারী অর্থাৎ কর্মচারী কীভাবে সংস্কৃত তৈরি হয়, কার্যকরণ কর্মচারী কর্মধারের সমস্যা হয়, একটা কাজের পর আরেকটা কাজে বোঝাবে কর্মধারের সমস্যা হয়, যেমন ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। তারপরে পূর্বপদে যদি কু থাকে এবং পরপদে যদি স্বরধ্বনি থাকে তাহলে সম্পদের সাথে যে পুরস্কারে পদ হয় যে আচার পদাচার। আর ইম্পর্টেন্ট কারেক্টার হলো পূর্বপদে যদি স্ত্রীবাচক শব্দ থাকে, পূর্বপদে যদি স্ত্রীবাচক শব্দ থাকে সময়বদ্ধ শব্দ যে সেটা পরিবাচক শব্দ হয়ে যায়, সুন্দর জীবতা সুন্দর কথা। ওকে, থ্যাংক ইউ। তারপরে আজকে আমাদের এই কর্মধারয় সমাস পর্যন্তই আলোচনা থাক। এরপরের কাছে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে আমরা পরবর্তী অন্যান্য সমাজগুলো নিয়ে আলোচনা করবো। আমরা সবাই সুস্থ থেকে ভালো থাকবো এবং বাসা থেকে নিরাপদে থাকার চেষ্টা করবো, লেখাপড়া করবো। সবাইকে ধন্যবাদ।